ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে হাউসের ভোট নিয়ে বিশ্লেষণের জন্য আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক মীর জর্জিয়া তিবলিসি থেকে এখন লাইভে বাকো কালাজ্জি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কালাজ্জি। এই ভোটটি ইরানের সাথে যুদ্ধ নিয়ে কংগ্রেসের মনোভাব সম্পর্কে কি বোঝায়? আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। হাউজে টানা চতুর্থবারের মতো প্রচেষ্টা চালানোর পর, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে এই যুদ্ধ চালিয়ে যেতে সীমাবদ্ধ করে রাখার প্রচেষ্টায় তারা অবশেষে বলতে গেলে সফল হয়েছে। কিন্তু তারপরও কংগ্রেসের পূর্ণ সমর্থন নেই, কারণ তাদের সিনেটের অনুমোদন দরকার। এবং আমরা জানি সিনেট রিপাবলিকান পার্টির নেতৃত্বে, এবং সম্ভবত তাদের জন্য এই চূড়ান্ত অনুমোদন পাওয়া কঠিন হবে। তবুও এর মানে এটা খুবই আকর্ষণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই 215 জন ভোটারের মধ্যে 5 জন রিপাবলিকান ভোটার ছিলেন। তাতে বোঝা যায় রিপাবলিকানদের মধ্যেও কিছুটা অসন্তোষ রয়েছে, এবং তাদের মধ্যে কেউ কেউ এই যুদ্ধের পরিণতি নিয়ে খুব একটা খুশি নন। এবং এর মানে হলো পরিস্থিতি মানে সামগ্রিকভাবে মনোভাব মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই বিষয়টি আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে আমরা হয়তো দেখতে পারি যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা সিনেটের বেশ কিছু সদস্য তাদের বর্তমান রাজনৈতিক অবস্থান বা সিদ্ধান্ত পরিবর্তন করছেন। তাই যে কোনো ধরনের ঘটনা বা পরিস্থিতি এখানে প্রত্যাশিত, এবং পরিস্থিতি একেবারেই অনিশ্চয়তায় ঘেরা। এবং আমি বলতে চাই, এটা এক ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মোড় ঘোরানোর মুহূর্ত। এই মুহূর্তটি যুক্তরাষ্ট্রের জন্য, ইরান যুদ্ধের জন্য, যার দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল এবং আলোচনার প্রক্রিয়াতেও। এই প্রস্তাবটি শেষ পর্যন্ত আইন না হলেও এটি কি প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান নীতিতে তার হিসাব নিকাশে প্রভাব ফেলবে? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা সকলেই জানি যে এই বছরের শরৎকালের দিকে আরো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তাই, এবং এটা হয়তো সামান্য হলেও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক কাঠামোকে কিছুটা হলেও বদলে দিতে পারে। এবং তিনি কম বেশি এই সমস্ত জটিল হিসাব নিকাশ করার সময় সেই বিষয়টি অবশ্যই নিজের মাথার মধ্যে রাখতে বাধ্য হবেন। ইরানে কি হতে পারে, কি ঘটতে পারে, এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে মানে এই যুদ্ধে। তাই এ কারণেই যখন তিনি নিরাপত্তা সংক্রান্ত হিসাব নিকাশ করেন, কি করবেন, কিভাবে আলোচনা করবেন, বিশেষ করে আলোচনার জন্য সময়সীমা কি হতে পারে, আমি বলবো এর ওপর এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর এর বড় প্রভাব পড়বে। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা ইরানিদের স্বার্থ রক্ষায় বিশেষভাবে সাহায্য করবে, এবং আমেরিকানদের সঙ্গে আলোচনায় তাদের আরো নমনীয় মনোভাব নিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই এটা সত্যি, আমি বলবো, একটা অত্যন্ত কৌতূহল উদ্দীপক একটি বিষয়। আর হ্যাঁ, ইরান বারবার যুক্তরাষ্ট্রের সাথে কোনো চূড়ান্ত চুক্তিকে লেবাননের যুদ্ধের সাথে যুক্ত করেছে। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতির পর আপনার কি মনে হয় এই যুদ্ধবিরতি টিকবে? তাহলে একেবারে শুরুর দিকে সবাই হয়তো মনে করেছিল লেবানন আসলে, না, এটা ইরানিদের আসল এজেন্ডার অংশ নয়। তারা শুধুমাত্র নিজেদের জন্য কিছুটা অতিরিক্ত সময় সংগ্রহ করতে, আলোচনাকে আরো বেশি জটিল ও দীর্ঘায়িত করে তুলতে, এবং যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে আরো একটা মাথা ব্যথা তৈরি করতে চেয়েছিল। কিন্তু মনে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি যে কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিবি নেতানিয়াহুর যুদ্ধবিরতি নিয়ে কঠিন আলোচনা হয়েছিল, যার পরেই আসল যুদ্ধবিরতি হয় লেবানন ও ইসরায়েলের মধ্যে। তাই আমি বলবো লেবানন ইরানের জন্য সত্যিই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হচ্ছে, এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে যেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তিতে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এখন কূটনৈতিক যোগাযোগ চললেও এবং উত্তেজনা তুঙ্গে থাকায় আপনার কি মনে হয় ওয়াশিংটন ও তাইওয়ান কোনো চুক্তির দিকে এগোচ্ছে, নাকি পক্ষগুলোর মধ্যে এখনো বড় বাধা রয়ে গেছে?
তাহলে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিককালে করা বিভিন্ন মন্তব্যের ওপর ভিত্তি করে আমরা এখন জানি যে তারা একটি চূড়ান্ত শান্তি চুক্তির একেবারে শেষ পর্যায়ের খুবই কাছাকাছি পৌঁছে যেতে সক্ষম হয়েছেন। কিন্তু উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক সময়ের উদ্বেগজনক ঘটনা প্রবাহ, মানে আকাশপথে বিমান হামলা, বিধ্বংসী ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা, যা কুয়েত সহ এই অঞ্চলের আরো কিছু রাষ্ট্রকেও অন্তর্ভুক্ত করেছে, মনে হচ্ছে যে তাদের এই চুক্তিগুলোর এতটা কাছাকাছি থাকা উচিত নয়। এবং এটা আসলে তথ্যযুদ্ধেরই একটা অংশ, যা সবসময়ই আধুনিক যে কোনো যুদ্ধ ও সামরিক অভিযানের অংশ হয়ে থাকে। আমি চাই তারা যেন যত দ্রুত সম্ভব শান্তি স্থাপন করতে পারে, কারণ এটা আমাদের অঞ্চলের জন্য এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পরিস্থিতি, এই অঞ্চলের অবস্থা অন্য কিছু দেখাচ্ছে। এবং আরো নির্দিষ্টভাবে বলতে গেলে, সত্যি বলতে গেলে, গত ৮ দিনে ঠিক যেমনটা ঘটেছে, এটা যেন ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের পিং পং খেলা চলছিল। কিন্তু এই ক্ষেপণাস্ত্র আর ড্রোনের পিং পং ছিল ধরুন তুলনামূলকভাবে সমান মাত্রার। ইরানিরা কখনোই এই তুলনামূলক শক্তির সীমা অতিক্রম করেনি, কিন্তু গতকাল ব্যাপারটা ছিল একেবারে ভিন্ন। গতকাল ইরানিরা সত্যি অসম মাত্রার শক্তি ব্যবহার করেছে, যা দেখায় ইরানের এই মানুষগুলো আসলেই অদম্য এবং অনেক শক্তিশালী। এবং তারা আবারও সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিল তাদের সেই অজেয় সামর্থ্য। কিছু বিশেষজ্ঞ, রাজনীতিবিদ এবং সিদ্ধান্ত নির্ধারকরা হয়তো ভাবেন এই বিধ্বংসী যুদ্ধের পর ইরান ততটা শক্তিশালী নেই, কিন্তু এই বোমা বর্ষণের মাধ্যমে তারা দেখিয়ে দিল তারা এখনো নিজেদের পায়ে দাঁড়িয়ে আছে এবং যতদিন প্রয়োজন তারা লড়াই চালিয়ে যাবে এবং এই যুদ্ধকে গ্রহণ করবে, কারণ তারা মনে করে তারা স্বাগতিক। এটাই তাদের ঘর, শুধু যুক্তরাষ্ট্র ছাড়া, যারা উপসাগরীয় অঞ্চল থেকে ১,০০০ কিলোমিটার দূরে এবং এই সামরিক অভিযানে আরো বেশি সময় ও অর্থ ব্যয় করছে। তাহলে সংক্ষেপে বললে, বক্তব্য ও মন্তব্যের ভিত্তিতে মনে হচ্ছে তারা এই চুক্তির কাছাকাছি, কিন্তু অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী আমাদের দেখাচ্ছে দুঃখজনকভাবে তারা প্রকৃত চুক্তি থেকে অনেক দূরে।